সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভূ রাজনৈতিক বিরোধে ক্ষতিগ্রস্ত হবে চীন ভারতের অর্থনীতি, চাকরি যাবে 50,000 ভারতীয়ের। ভারতে গরু জবাই নিষিদ্ধ চাইলে মাংস রপ্তানি বন্ধ করা উচিত বলছে কংগ্রেস। মার্কিন সুপ্রিম কোর্টে প্রজ্ঞা ও সাহসিকতার বালাই নেই বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণে ভূমিকা পালন করেছে সৌদি। ভেনেজুয়েলার তেল শোধনাগারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ। ব্রেকআপ হলেই মেয়েরা বলে ধর্ষণ, ভারতে নারী কমিশনের বক্তব্যে বিতর্ক তুঙ্গে। এবং সবশেষে জানাবো, চীনের আগে ইতালিতে শুরু হয় করোনার সংক্রমণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভূ রাজনৈতিক বিরোধে ক্ষতিগ্রস্ত হবে চীন ভারতের অর্থনীতি। এবছর ভারত ও চীনের মধ্যে ভূ রাজনৈতিক তীব্র অচলাবস্থার মাঝখানে পড়ে ক্রমবর্ধমান প্রযুক্তি খাত। এই শোডাউন থেকে ক্ষতিগ্রস্ত হবে উভয়েই, তবে চীনের প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। জুন থেকে এই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কয়েক দশকের মধ্যে জুনে এই দুটি দেশের মধ্যে সবচেয়ে খারাপ সংঘাতময় অবস্থা সৃষ্টি হয়। হিমালয়ের পাদদেশে বিরোধপূর্ণ অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রক্তাক্ত সংঘর্ষ হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এতে কমপক্ষে 20 ভারতীয় সেনা সদস্য নিহত হন। তবে চীনে কতজন নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি। এই অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একে গত 30 থেকে 40 বছরের মধ্যে চীনের সঙ্গে ভারতের সবচেয়ে জটিল সম্পর্ক বলে অভিহিত করেছেন। ওই ঘটনার কয়েক সপ্তাহ ও মাস পরে চীনের প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান ব্রাইটডেন্ট, আলিবাবা এবং সেন্টেন্সের অ্যাপ নিষিদ্ধ করেন ভারতীয় কর্মকর্তারা। টেলিযোগাযোগ বিষয়ক সরঞ্জাম প্রস্তুতকারক হুয়াওয়েকে ভারতের 5G নেটওয়ার্কে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ দেয়া হয় বলে রিপোর্টে বলা হয়। এই খবর দিয়েছে অনলাইন CNN এবং ব্রিটেনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়, উভয় দেশই সেপ্টেম্বরে সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমনে রাজি হয়। কিন্তু এরই মধ্যে এই বিরোধে যেসব ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য স্বস্তি ফিরে আসেনি। বাইডেন্ডের আন্তর্জাতিক অ্যাপ স্বল্প সময়ের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এখনও ভারতে নিষিদ্ধ। উপরন্তু জাতীয় নিরাপত্তায় উদ্বেগের কথা বলে গত মাসে ভারত সরকার নিষিদ্ধ করেছে আরও কয়েক ডজন চীনা অ্যাপ। এই চাপ পড়েছে উভয় দেশের ভিতরে অবস্থিত সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে। ভারতে ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রে ক্রমশ বিস্তৃত হচ্ছে। এই বিশাল বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে চীনা কোম্পানিগুলো। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত সরকারের সর্বশেষ তথ্যমতে 2016 সালের তুলনায় সেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এই সংখ্যা এখন প্রায় 75 কোটি। অন্যদিকে ইন্টারনেট ভিত্তিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাটলাস VPN-এর হিসাবে 2025 সাল নাগাদ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ভিজিটিং ফেলো শার্লে উই বলেছেন, বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ ভারতে সম্ভবত 2050 সাল নাগাদ সুবিধা পাবে না চীনা কোম্পানিগুলো। ভুগতে পারে ভারতও। যখন ডিজিটাল অর্থ বিনিময় অথবা আর্থিক প্রযুক্তির বিষয় আসে, তখন অ্যান্ট গ্রুপকে সারা বিশ্বের একটি বড় নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই যদি রাজনৈতিক উত্তেজনার কারণে অ্যান্ট গ্রুপ বা চীনা অন্য প্রযুক্তি বিষয়ক কোম্পানি ভারত ছাড়ার কথা চিন্তা করে, তাহলে ভারতও প্রযুক্তির বড় এক নেতৃত্ব মিস করতে পারে। স্বল্প মেয়াদে ভারতও লোকসান খাবে। বিশ্বে ভারতের শুরুতে কৌশলগত বিনিয়োগের সবচেয়ে বড় ক্ষেত্র হল টেনসেন্ট। এরই মধ্যে মাত্র 1 বছরে ভারতে $50 কোটি বিনিয়োগ করেছে শাওমি। তাই সুস্পষ্ট যে ভারতের অর্থনীতিতে বিপুল পরিমাণ অর্থ ঢালছে চীনা প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো। স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি ভারতে কারখানা গড়ে তোলার জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। তাতে কাজ হয়েছে প্রায় 50,000 ভারতীয়ের। চীন বিরোধী সেন্টিমেন্ট এবং চীনা পণ্য বর্জনের ডাকে এসব কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। ভারতে গরু জবাই নিষিদ্ধ চাইলে মাংস রপ্তানি বন্ধ করা উচিত।
বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে চাইলে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছে গোয়া কংগ্রেস। শুক্রবার দলটির পক্ষ থেকে ওই মন্তব্য করা হয়েছে। পানাজিতে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের মিডিয়া সেলের আহ্বায়ক ট্রেজানো ডি মেলো বলেন, কর্ণাটক রাজ্য বিধানসভায় গরু জবাই নিষিদ্ধের একটি কঠোর আইন পাশের পরিপ্রেক্ষিতে শিগগিরই গোয়ায় গরুর মাংস সরবরাহ কমে যাবে। কর্ণাটক থেকে গোয়ার জন্য গরুর মাংস সরবরাহ করা হয়। রাজ্যটিতে জীবিত গবাদি পশু জবাইয়ের পরে তার মাংস গোয়ায় আমদানি করা হয়। ডি মেলো সংবাদ সম্মেলনে বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশুর মাংস রপ্তানিকারক দেশ। বিজেপির নীতি যদি গরু ও মহিষ জবাই নিষিদ্ধ হয় তবে তাদের প্রথমে গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করা উচিত। রাজ্যে জনসাধারণের ব্যবহারের জন্য গরু জবাই নিষিদ্ধ করা এবং অন্যদিকে গরুর মাংস রপ্তানিকে উৎসাহিত করা হলো ভণ্ডামি। গোয়ায় দৈনিক কমপক্ষে 25 টন গরুর মাংসের প্রয়োজন হয়। পর্যটন মৌসুমে গরুর মাংসের চাহিদা আরও বেড়ে যায়, যা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত থাকে। রেড মিট সাধারণত পর্যটকরা ব্যবহার করেন। এর পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, যারা রাজ্যের মোট জনসংখ্যার 30%-এরও বেশি, তারা গরুর মাংস খেয়ে থাকেন। মার্কিন সুপ্রিম কোর্টে প্রজ্ঞা ও সাহসিকতার বালাই নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আবেদন খারিজ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সে দেশের সুপ্রিম কোর্ট তাদের হতাশ করেছে। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, সুপ্রিম কোর্ট আসলেই আমাদের হতাশ করেছে, সেখানে প্রজ্ঞা ও সাহসিকতার বালাই নেই। শুক্রবার সন্ধ্যায় দেয়া সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, ট্রাম্প শিবিরের মামলার আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের নিজের মনোনয়ন দেয়া 3 রক্ষণশীল বিচারপতিও তার পক্ষে দাঁড়াননি। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন 4 অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। এই মামলায় পক্ষ হওয়ার আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শিবিরের প্ররোচনায় 18টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং 126 জন রিপাবলিকান আইন প্রণেতাও এই মামলায় যুক্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সুপ্রিম কোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছিলেন। টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে করা মামলায় ইলেকটোরাল ভোট গ্রহণের তারিখ পেছানো এবং এ নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল। নির্বাচনের ফলাফল বাতিল করে রাজ্যের আইন প্রণেতাদের ইলেকটোরাল ভোট সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার আদেশ কামনা করা হয়েছিল মামলার আবেদনে। মামলার পক্ষে পৃষ্ঠার পর পৃষ্ঠা বক্তব্য সুপ্রিম কোর্টে জমাও দিয়েছিলেন শতাধিক রিপাবলিকান আইনজীবী। ইসরায়েল মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণে ভূমিকা পালন করেছে সৌদি। ইহুদিবাদী ইসরায়েল ও মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব। আমেরিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার ওই চুক্তি হয়। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল 12 শুক্রবার জানায়, এই চুক্তিতে রিয়াদ জড়িত ছিল, তবে এ বিষয়ে চ্যানেলটি বিস্তারিত কিছু বলেনি। রিপোর্টে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে খুব দ্রুত সৌদি আরব নিজেই সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সৌদি রাজ পরিবারের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ একটি বিখ্যাত দৈনিক পত্রিকা মরক্কো ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে খুবই গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় ছেপেছে। পত্রিকাটির এমন নিউজ স্টেটমেন্টের ঘটনাকে ইসরায়েল মরক্কো চুক্তির প্রতি সৌদি আরবের সমর্থন বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরব একসঙ্গে কাজ করছে যাতে আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। রিপোর্টে ধারণা করা হয়েছে, ওমান ও ইন্দোনেশিয়া হচ্ছে সম্ভাব্য 2 দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।
ভেনেজুয়েলার তেল শোধনাগারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নচ্ছাদ। ভেনেজুয়েলার এল প্লাতিলো তেল শোধনাগারে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নচ্ছাদ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আমেরিকা ও কলম্বিয়া সরকারের সহযোগিতায় ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন ভেনেজুয়েলার তেলমন্ত্রী তারেক আল আইসামি। তারেক আল আইসামি বলেন, আমেরিকা ও কলম্বিয়া সরকার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দেয়নি। এই দুই দেশ ও তাদের সঙ্গে আরও কয়েকটি মিত্র দেশ ভেনেজুয়েলার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। এজন্য তারা স্থানীয় বিরোধী গোষ্ঠী ও ভাড়াটে সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তারেক আল আইসামি বলেন, তেল শোধনাগারে হামলার পরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল কলম্বিয়ায়। তবে এই পরিকল্পনা সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা জানত। এল প্লাতিলো তেল শোধনাগারে প্রতিদিন 1,46,000 ব্যারেল তেল পরিশোধন করা হয়। ব্রেকআপ হলেই মেয়েরা বলে ধর্ষণ। প্রথমে মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে, তারপর সম্পর্কে তিক্ততা দেখা দিলে সেই মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভারতের ছত্তিশগড়ের নারী কমিশনের প্রধানের এমন বক্তব্যে শনিবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতের মতো দেশে যেখানে প্রতিদিন প্রায় প্রতিটি রাজ্যেই নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়, আবার বহু ঘটনা প্রকাশ্যেই আসে না দীর্ঘদিন। মেয়েটির আত্মহত্যা বা অভিযুক্তের দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার পর তা জানাজানি হয়, সেখানে দায়িত্বশীলদের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এদিন একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে ছত্তিশগড়ের নারী কমিশনের প্রধান কিরণময়ী নায়েক বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় তাহলে মেয়েটিকেই বুঝতে হবে যে লোকটি তাকে মিথ্যে কথা বলছে। যদি সম্পর্কটি ঠিকঠাক চলে তবে কোনো সমস্যা হয় না, সেটি না হলেই মেয়েরা অভিযোগ দায়ের করে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2019 সালে ভারতে প্রতিদিন 87টি ধর্ষণের ঘটনা দায়ের হয়েছে। গোটা বছর জুড়ে নারীদের বিরুদ্ধে প্রায় 4 লক্ষ নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। 2018 সাল থেকে এর পরিমাণ প্রায় 7% বেড়েছে। চীনের আগেই ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল, নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। 2019 সালের নভেম্বর মাসের শেষ দিকে ইতালির মিলান এলাকার একটি ছেলে শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ইতালিতে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কয়েক মাস আগে এই ঘটনা ঘটে। এমনকি চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে ইতালির মিলান শহরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে এই গবেষণা পরিচালনা করা হয়েছে, যাতে 39টি কণ্ঠনালী থেকে কফ নেওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষার পর একটি নমুনা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে। এই নমুনা পাওয়া যায় 4 বছরের একটি শিশুর মধ্যে, যে মিলানে বসবাস করত, তবে সে কখনো এর আগে বিদেশ ভ্রমণ করেনি। এই শিশুটির মধ্যে 2019 সালের 21 নভেম্বর পর্যন্ত সর্দি কাশি লক্ষণ প্রকাশ পেতে থাকে। এরপর 30 নভেম্বর তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তার মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। ইতালির একটি পত্রিকার লেখক এবং মিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিও সি রাভিগলিওনে বলেন, শিশুটির ভেতরে যে লক্ষণ ছিল তার সাথে করোনা ভাইরাসের মিল ছিল, যার অর্থ দাঁড়ায় চীনের উহান অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার 1 মাস আগে ওই শিশু সংক্রমিত হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।